সানি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন এমবিবিএস। স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা সাভারকার প্রিন্সলি হিন্দু স্টেটগুলোকে, মানে হিন্দু রুলার যেগুলোকে চালাতেন, যে অঙ্গরাজ্যগুলো শাসন করতেন, তাদেরকে বলতেন বেড রক অফ হিন্দু পাওয়ার। এবং তখন নেপাল ছিল হিন্দু রাষ্ট্র, এখন হিন্দু রাষ্ট্র নয় নেপাল, এবং একমাত্র হিন্দু রাষ্ট্র নেপালকে সাভারকার মনে করতেন আদর্শ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হিন্দুদের কথা বলে, হিন্দুদের স্বার্থ রক্ষার কথা বলে, এবং তারা মনে করে ভারতবর্ষের সবাই হিন্দু, এবং যারা এখন মুসলমান তারাও আগে হিন্দু ছিলেন, তারপরে তারা কনভার্ট হয়েছেন। আরএসএস দীর্ঘদিন ধরে সংগঠন বাড়িয়ে নিজের মতাদর্শকে মানুষের মধ্যে ধীরে ধীরে প্রতিষ্ঠা করে স্বাধীনতা প্রাপ্তির ৭.৫ দশক বাদে এখন হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখছে। ২০২৫-এ আরএসএসের শতবর্ষ। আর সাভারকার প্রতিষ্ঠিত জনসংঘ অনেক ভাগে বিভক্ত হয়েছে এবং শেষে ভারতীয় জনতা পার্টি হিসাবে তার রূপান্তর ১৯৮০ সাল থেকে ২০২৩, ৪৩ বছরের জার্নি। ৮৪ সালে দুটো লোকসভার আসন, আর ২০১৯-এ ৩০৩ জন লোকসভার সদস্য। তাহলে সাভারকারও হিন্দু রাষ্ট্রের কথা বলতেন, আরএসএসও বলে। ঘোষিত লক্ষ্য এক, হয়তো পথটা ভিন্ন ছিল। প্রিন্সলি স্টেট যেগুলো হিন্দু রাজারা শাসন করতেন, সাভারকার বলতেন বেড রক অফ হিন্দু পাওয়ার। ভারতবর্ষ আগামী দিনে হিন্দু রাষ্ট্র হবে, আজ না হয় কাল। যদি বিজেপি আর দুটো টার্ম কেন্দ্রে থাকতে পারে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে, এটা আমার অনুমান। এবং ভারতবর্ষের একটা বড় অংশের মানুষ হিন্দু রাষ্ট্র চান, কারণ তারা মনে করেন যে সমস্ত ধর্মের মানুষের একটা হোমল্যান্ড আছে, ভারতবর্ষের হিন্দুদের হোমল্যান্ড কেন থাকবে না। আমি এটা নিয়ে কথা বলতে আসিনি। তাহলে হিন্দু হৃদয় সম্রাট এখন কে? নরেন্দ্র মোদী তো হিন্দু হৃদয় সম্রাট, কিন্তু নরেন্দ্র মোদীর হিন্দু হৃদয় সম্রাট এই উপাধি, কি বলবো, এই উপাধি শুধুমাত্র এখন আর নরেন্দ্র মোদীকে দেওয়া যাবে না। উত্তরপ্রদেশের গেরুয়াধারী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও হিন্দু হৃদয় সম্রাট এই আখ্যা পেয়ে গেছেন। নরেন্দ্র মোদীর পরে কে? অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি, নাকি যোগী আদিত্যনাথ? নরেন্দ্র মোদীর উত্তরসূরি হওয়ার লক্ষ্যে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের থেকে কয়েক কদম এগিয়ে গেছেন উত্তরপ্রদেশের এই গেরুয়াধারী মুখ্যমন্ত্রী। কতগুলো কারণ আছে। এই জানুয়ারি মাসে ইন্ডিয়া টুডে যে মুড অফ দ্য নেশন করে, তাতে তারা বলে যে দেশের ৩৯% মানুষ যোগী আদিত্যনাথকে দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিসাবে চিহ্নিত করেছেন। ২০১৩ সালে এই জানুয়ারি মাসেই ইন্ডিয়া টুডে গ্রুপ মুড অফ দ্য নেশন করেছিল। তাতে দেশের ৩৬% মানুষ বলেছিল নরেন্দ্র মোদীকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে তারা দেখতে চান। তাহলে ১০ বছর আগে হিন্দু হৃদয় সম্রাট হিসাবে নরেন্দ্র মোদীর যে গ্রহণযোগ্যতা ২০১৩, আর ২০২৩-এ ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী এবং হিন্দু হৃদয় সম্রাট হিসাবে যোগী আদিত্যনাথের গ্রহণযোগ্যতা কার্যত একই বিন্দুতে দাঁড়িয়ে আছে। ২০১৩ নরেন্দ্র মোদী আর ২০২৩-এর যোগী আদিত্যনাথ, তাদের অ্যাপ্রুভাল রেটিং কার্যত একই।
আমি এটা বলছি না যে যোগী আদিত্যনাথ মোদিজিকে চ্যালেঞ্জ করবেন, একদমই না, তার উত্তরসূরি হতে পারেন। দুই, এই যে ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশে বিরাট বড় বিজনেস সামিট হলো, ক্যাপ্টেন্স অফ ইন্ডাস্ট্রি ছিলেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছিলেন, রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি কি বললেন যে যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশে স্বর্ণযুগ আসছে এবং ভারতবর্ষ তাকিয়ে আছে এখন উত্তরপ্রদেশের দিকে। দ্রৌপদী মুর্মু কি বললেন যে নতুন ভারতের চালিকা শক্তি হবে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ হবে উত্তরপ্রদেশ। মেইনস্ট্রিম মিডিয়া লখনৌতে এই বিজনেস সামিটকে একেবারে গো টু টাউন করে দিয়েছিল, 36 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব ইত্যাদি ইত্যাদি। একথা ঠিক যে উত্তরপ্রদেশ জুড়ে এখন ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলছে, ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে উত্তরপ্রদেশকে গড়ে তোলার দিকেও নজর দিচ্ছেন যোগী আদিত্যনাথ। 3, নীতিন গাডকারি। নীতিন গাডকারি কাজের মন্ত্রী, সড়ক মন্ত্রী, পরিবহন মন্ত্রী। তার রাজনীতির ভিত্তিভূমি নাগপুর, যেটা আরএসএস এর সদর দপ্তর। অনেক সময় আরএসএস এর কথাগুলোই নীতিন গাডকারি বলেন। নীতিন গাডকারি যোগী আদিত্যনাথকে কি বলেছেন? কৃষ্ণর সঙ্গে তুলনা করেছেন। যোগী আদিত্যনাথ যে বুলডোজার, তার নাম হয়েছে বুলডোজার বাবা, দুষ্টের দমন শিষ্টের পালন, এটা নীতিন গাডকারি বলেছেন যে যোগী আদিত্যনাথ শ্রীকৃষ্ণের ভূমিকায় অবতীর্ণ হয়ে রামরাজ্যের পথে উত্তরপ্রদেশকে নিয়ে যাবেন। এটা শুধু কি নীতিন গাডকারির কথা, নাকি নীতিন গাডকারির মুখ দিয়ে আরএসএস বলে দিল? অর্থাৎ যোগী আদিত্যনাথ ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদের দাবিদার হতে গেলে যে 3 অংশের সমর্থন প্রয়োজন সেটা পেলেন। 1, বৃহত্তর হিন্দু সমাজ, 2, ক্যাপ্টেন্স অফ ইন্ডাস্ট্রি, 3, আরএসএস। এবার বিশেষ করে লুটিয়েন দিল্লির ইংরেজি মিডিয়াম, ইংরেজি সংবাদ মাধ্যম ফ্রিঞ্জ বাই গড বলতো যোগী আদিত্যনাথকে। কেন? যে হিন্দু যুব সেনা বলে একটা অর্গানাইজেশন বা সংগঠনকে তিনি চালনা করতেন, সেটাকে অনেকে গুন্ডা বাহিনী বলতো। অন্তত ন্যাশনাল প্রেস, বিশেষ করে ইংলিশ প্রেস, ফ্রিঞ্জ বাই গডস। 2013-14 কি আছে, ন্যাশনাল প্রেস, বিজনেস ক্লাস, হিন্দু কমিউনিটির যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেম নরেন্দ্র মোদীকে 2014 লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে এস্টাবলিশ করে তোলার জন্য সক্রিয় ছিল। সেই মিডিয়াই আবার যোগী আদিত্যনাথকে ফ্রিঞ্জ বাই গড বলতো। তাহলে যোগী আদিত্যনাথের এই ট্রান্সফরমেশন যারা রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সমাজবিদ্যা নিয়ে চর্চা করেন তাদের কাছে এটা কেস স্টাডি হতে পারে। এর 2টো কারণ আছে। 1, গেরুয়াধারী সন্ন্যাসী, পার্থিব বিষয় নিয়ে খুব একটা আকর্ষণ নেই, এটা যোগী আদিত্যনাথের ইমেজ বিল্ডিংয়ের ক্ষেত্রে সহায়তা করেছে। 2, তিনি একটা হিন্দু ওয়ার্ল্ড ভিউ দ্বারা চালিত হয়েছেন এবং নিজের ব্যক্তিগত এবং সামাজিক লক্ষ্য, ব্যক্তিগত মানে কি, মানে নিজের বিশ্বাসের উপর নির্ভর করে হিন্দু ওয়ার্ল্ড ভিউকে সামনে রেখে সমাজকে তিনি যেভাবে দেখতে চেয়েছেন সেটা একটা অনেকাংশের মানুষ সমর্থন করেছেন। সেটা যোগী আদিত্যনাথের এই হিন্দু হৃদয় সম্রাট হয়ে ওঠা বা তার গ্রহণযোগ্যতা বাড়ার একটা অন্যতম কারণ। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. 3, উত্তরপ্রদেশ জুড়ে বিগত বছরগুলোতে আমরা কি দেখেছিলাম? প্যাট্রোনেজ কালচার। সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি যখনই ক্ষমতায় এসছে, যাদব মুসলিম আর মায়াবতী নিম্নবর্গ এবং তার যে ভোট ব্যাংক তাদেরকে প্যাট্রোনাইজ করেছে। একটা বড় অংশের মানুষ অ্যালিয়েনেট হয়েছে। এখন যোগী আদিত্যনাথ খুব সচেতনভাবে সবাইকে মেলাতে পেরেছেন।
কারণ লিবারালাইজেশনের পরে 2000 সালের পর থেকে একটা আপওয়ার্ড মোবিলিটি হয়েছে দেশের সব জায়গায় মানুষের, তাদের একটা ইকোনমিক অ্যাসপিরেশন হয়েছে, কৃষিকাজ ছেড়ে তারা অন্য জায়গায় যেতে চাইছেন, তারা প্যাট্রোনেজ কালচার এটাকে পছন্দ করছেন না। তাদের কাছে এই 34 লক্ষ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে। সেটা যোগী আদিত্যনাথ অত্যন্ত সফলভাবে এই 34 লক্ষ কোটি টাকার ইকোনমি হবে উত্তরপ্রদেশেই স্বপ্নটা ফিরি করেছেন। একই সঙ্গে সবাই যে বৃহত্তর হিন্দু সমাজের অংশ সেটাকে সচেতনভাবে এস্টাবলিশ করেছেন। পশ্চিম উত্তরপ্রদেশে জাট, গুজ্জার এবং মুসলমান সম্প্রদায়ের একটা কি বলবো আর কি একটা ইলেকট্রাল অ্যারিথমেটিক ছিল, যেটা ওই অজিত সিংয়ের দল কাজে লাগাতো, কখনো কখনো সমাজবাদী পার্টি কাজে লাগাতো। সেখানে মুসলিমদের সঙ্গে গুজ্জার, জাট এবং যাদবদের একটা বিভেদ খুব সচেতনভাবে হিন্দু হৃদয় সম্রাট যোগী আদিত্যনাথ তৈরি করেছেন। এবং দেখবেন যে পশ্চিম উত্তরপ্রদেশে বিজেপি ফলাফল ভালো করেছে, কারণ ওই বৃহত্তর হিন্দু ইউনিটির তলায় জাট, গুজ্জার, অন্যান্য নিম্নবর্গ, কায়স্থ, ব্রাহ্মণ, দলিত সবাই চলে এসছে। অর্থাৎ বিগার হিন্দু কনসলিডেশন, এটাই যোগী আদিত্যনাথের ইউএসপি। তাই প্যাট্রোনেজ কালচার সেটা ইউপিতে আর চলবে না। যারা উত্তরপ্রদেশে কিছুদিনে আগে গেছেন বা এখন যাচ্ছেন বা ভবিষ্যতে যাবেন, যে র্যাডিক্যাল ট্রান্সফরমেশনটা নিজের চোখে দেখতে পাবেন। উত্তরপ্রদেশ সত্যি উত্তম প্রদেশ হচ্ছে, এবং সেই উত্তম প্রদেশের কর্ণধার হিসাবে যোগী আদিত্যনাথ রাজনীতির সিঁড়িগুলো ধাপে ধাপে ভাঙছেন। বয়স অল্প, একই সঙ্গে তিনি হিন্দু হৃদয় সম্রাট এই উপাধিটা পেয়েছেন, যেটা একসময় নরেন্দ্র মোদীর একচেটিয়া ছিল, সেখানে ভাগ বসেছেন যোগীজি। 2, বিজনেস এস্টাবলিশমেন্টের সমর্থন পেয়েছেন। 3, সংঘ তাকে সমর্থন জানিয়েছেন, এবং দুবার তিনি উত্তরপ্রদেশে ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন। তাই আগামী দিনে নরেন্দ্র মোদীর উত্তরসূরি হওয়ার লক্ষ্যে যোগী আদিত্যনাথ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের থেকে বেশ কয়েক কদম এগিয়ে আছেন বলেই আমার মনে হয়।